যেমন আমরা বলি ভারতের সাথে কিছু চুক্তি হলে বলি নত জানু, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করলে সেটা আমাদের জানু একেবারে সোজা হয়ে গেল। সরকার কি আসলেই কোনো দিকে ঝুঁকার চেষ্টা করছে? আমি মনে করি না। অন্তর্বর্তী সরকার তো সরকারই ছিল না এক কথা, এবং তাদের কোনো নীতি ছিল না। একটা জিনিস কি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক না থাকে, অন্যরাও তো আমাকে বিশ্বাস করবে না। ভুটান হয়ে ভারতে যাওয়াটা তারা গ্রহণ করতো, তাহলে কিন্তু সফরটা হয়ে যেত আমার ধারণা। ওই যে বিআরআই বলি, তারপরে এখন জিডিআই, জিএসআই ইত্যাদি বলা হচ্ছে, এগুলো হলো জিনিসটাকে একটা মুখরোচক দেওয়ার চেষ্টা করা। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করে চুক্তি করা উচিত ছিল। এই চুক্তিটা যে ঠিক হয় নাই, যারা করেছেন তারা যে ভুল করেছেন এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এখন আমাদের যারা চুক্তি করেছেন তারা তো এখনও বর্তমান সরকারেও আছেন। চর্চায় স্বাগত। তির্যকে আজ আমাদের অতিথি বিআইআইএস-এর সাবেক চেয়ারম্যান, কূটনীতিক, রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত। আমরা একেবারে সরাসরি আলোচনায় প্রবেশ করি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে চীন সফরে আছেন। প্রথম সফরটি তিনি মালয়েশিয়ায় করলেন। এই যে প্রথম সফর মালয়েশিয়ায় করা, এটা কি কৌশলগত কোনো কারণে? এটাই স্বাভাবিকভাবে সবাই তাই ধরে নিচ্ছে যে প্রথমেই চীন বা ভারতে গেলে সেটা নিয়ে একটা নানান কথা বলবে, ঝুঁকে পড়ছি কি না। তো সেইটা এড়ানোর জন্য অন্য একটা কোনো দেশে আগে যেয়ে তারপরে চীন বা ভারতে গেলে সেটা আর ওই প্রশ্নটা কমে যায়, ওটা প্রশ্নটার ইয়েটা অনেক কমে যায়, তাই না? আসল কথা হলো যে সরকারও একটা চেষ্টা করছে যাতে লোকে ওইভাবে গ্রহণ করে জিনিসটাকে, যে না, চীন বা ভারত কোনো দিকে ঝুঁকছে না, সেটা একটা জিনিস। আর তাছাড়া সরকার কি আসলেই কোনো দিকে ঝুঁকার চেষ্টা করছে? আমি মনে করি না। সুতরাং এটা নিয়ে আমরা অতিরিক্ত স্পর্শকাতর হওয়ার কোনো কারণ নাই। যেখানে সুযোগ এসছে প্রথম সেখানে সফরে গেছেন, এবং তার মধ্যে দুটো জায়গায় মালয়েশিয়া এবং চীন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সহযোগী আমাদের। সুতরাং এটা মানে অস্বাভাবিক কিছু না, অত্যন্ত স্বাভাবিক। এবং কেউ প্রশ্ন করতে পারেন যে না, ভারতের আগে চীনে যাওয়ার কি কোনো রকমের আছে কিনা, ইঙ্গিত কিনা। আমি মনে করি যে না, সেটা না, এটাও সুযোগের ব্যাপার। একটা জিনিস চেষ্টা করেছেন আমার ধারণা প্রধানমন্ত্রী, যে সরাসরি প্রথমেই ভারত বা চীন কোনোটাতেই যাবেন না, অন্য কোথাও যেয়ে সেখানে যাবেন। সেই জন্য আমরা একটা প্রথমে শুনেছিলাম ভুটানের কথা, টেলিভিশনের স্ক্রলেও আসতে দেখেছি, কারণ তারপরে সেটা বাতিল হয়ে গেছে। আমার ধারণা, আমি ভুল হতে পারি, সেটা যে ভারতের থেকে ওই আইডিয়াটা পছন্দ করা হয় নাই, যে না ভুটান হয়ে তারপর ভারতে আসবে, এটা চায়নি, তারা চাচ্ছে সরাসরি। তো সেই কারণে আমার ধারণা যে নাহলে আগে হয়তো ভুটান হয়ে ভারতে যাওয়াটাই আগে হতে পারতো। সেটা বদল হয়ে যেহেতু মালয়েশিয়া হয়ে চীনে যাওয়াতে চীনের কোনো রকমের অসুবিধা নাই, চীন সেটা খুব সাদরে গ্রহণ করছে, সুতরাং সেটা যাওয়াটাই সবার জন্য সহজ হয়েছে। এবং আমার মনে হয় যে এটা থেকে কোনো নতুন আলাদা কিছু পড়ার নেই যে চীনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা ভারতকে বেশি কম গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা যাতে না হয় সেই জন্য মালয়েশিয়া আগে ওঠার একটা প্রেক্ষাপট আছে। এটা বিশেষত 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান এবং সেটার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন এবং তারপর অন্তর্বর্তী সরকার আসা। সেই সময়টাতে আমরা দেখলাম যে ভারতের সীমান্ত অভিমুখে মার্চ করা, নানা ধরনের পণ্য বর্জন, এই ধরনের নানান প্রেক্ষাপট আছে। সেইটার পরে ধারণা করা হয়েছিল বা এক ধরনের বর্ণনা ছিল যে আমরা দেখেছি যে খালেদা জিয়ার মৃত্যুর পর, সাবেক প্রধানমন্ত্রী, ওনার মৃত্যুর পর হচ্ছে ভারতের জয়শঙ্কর আসলেন, তিনি এলেন এবং এক ধরনের নরমালাইজেশন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেলেন, জি সবকিছুই আছে, নরমালাইজেশন। তারপরে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে ভারত থেকে স্বাগত জানানো হলো, অভিনন্দন জানানো হলো, সব কিছুই আছে। আবার তারপরে উল্টো দিকের একটাও, যেটা আপনি বলতে চেষ্টা করছিলেন, যে সেটাও একটা আছে, যে কিছু বৈরী লক্ষণও কিছু দেখা যাচ্ছে, বৈরিতাকে কিছু কিছু কোয়ার্টার্স থেকে এরকম একটা দেখাচ্ছে। কিন্তু আমি মনে করি যে এগুলো অনেকটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক পশ্চারিং, বাংলাদেশকে একটু চাপে রাখা। কারণ ওই যে 24-এর পরের থেকে আমাদের সম্পর্কটা তো কিছুদিন একটা ইয়ের মধ্যে পড়ে গেল, অস্বস্তির মধ্যে দিয়ে গেল, ভালোই ছিল না সম্পর্কটা। অন্তর্বর্তী সরকার সেখানে খুব বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে হয় নাই। এবার তো সেই কারণে আবার নতুন করে তো সম্পর্কটাকে গড়ে তুলতে হবে। সেই ইয়েতে এসে
দেখা গেছে যে কতগুলো সমস্যা, ওইদিকে ওখানে ইলেকশন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ইলেকশন, পশ্চিমবঙ্গের ইলেকশন সেটার কারণেও এখানে যারা ওখানে ইলেকশন করছেন তাদের রাজনৈতিক কতগুলো বিশেষ আছে, এজেন্ডা আছে, সেইগুলো তারা যে বক্তব্য দেন সেগুলোর কারণে আমাদের বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে একটা চাপ পড়ে। তো সেই সব কিছু মিলে এটা পরিবেশটা খুব সুখকর ছিল না বা স্বস্তিদায়ক ছিল না ভারত বাংলাদেশ সম্পর্কে। কিন্তু তারপরেও যদি ভুটান হয়ে ভারতে যাওয়াটা তারা গ্রহণ করতো তাহলে কিন্তু সফরটা হয়ে যেত আমার ধারণা। কিন্তু সেখানে ভারতের, আমার মনে হয় যে এখন ভারত মনে করছে যে তাদের ক্যালকুলেশনটা ভুল। তারা মনে করছে যে তারা যা বলবে তাই শুনবে, এরকম মনে করাটা কারণে, যদিও তারা অনেক ভালো অনেক ইঙ্গিত দিয়েছে ইতিবাচক, আমাদের দিক থেকেও গেছে, কিন্তু তারপরে ওই যে বর্ডারে যে মানুষজনকে এইগুলোর ফলে হয়েছে কি একটা তিক্ততার সৃষ্টি হয়েছে। সুতরাং ওইখানে সম্পর্কটাকে নতুন করে আবার শুরু করার, গতি দেওয়ার ব্যাপারটা ঠিক ওইভাবে পাচ্ছে না। আমি এই প্রসঙ্গটাতে যাব, তার আগে একটু মালয়েশিয়ার জায়গাটা একটু শেষ করে আসতে চাই। মালয়েশিয়াতে দুদিনের সফর হলো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হলো, এবং এইটার কি মনে হচ্ছে যে আমরা জেনেছিলাম পররাষ্ট্র সচিব তিনি জানিয়েছিলেন যে এই সফরে বিনিয়োগ এবং শ্রমবাজার নিয়ে এক ধরনের, তো মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার নিয়ে অনেক দিন ধরে আলোচনা, কখনো বন্ধ হয়, কখনো কিছুদিনের জন্য উন্মুক্ত হয়। এবার কি এই জায়গায় কোনো ধরনের অর্জন কি এলো? ঝট করে একটা সফর হলোই আর সাথে সাথে অর্জন হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু এই সফরটা খুব কাজে লাগবে বলে আমি মনে করি দুই দেশের মধ্যে। তবে সময়টা একদিক থেকে খারাপ, মানে অত ভালো সময় নয়, কারণ মালয়েশিয়ার ইলেকশনের ব্যাপার। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নিজেই কিন্তু খুব ইয়েতে আছেন, সমস্যার মধ্যে আছেন। সুতরাং এই সময় যাই কিছু, যখন এই ধরনের উচ্চতম পর্যায়ের সফর হয় তখন কথাবার্তা তো ঠিকই বলা হয়, ভালোই বলা হয়, আর সম্পর্কও আমাদের আসলে ভালো। কিন্তু যারা ডেলিভার করবেন তাদের নিজেদের অবস্থা যখন সংকটময় থাকে তখন যাই কিছুই বলি সেটা কতটুকু করা যাবে সেটা দেখতে হবে, যে না ইলেকশন হয়ে গেলে তারপরে কি হয়, এটার উপরে আমরা যে সফরের উপরে যে ফলো আপসগুলো আমরা করতে পারি সেইগুলো দেখতে হবে। কিন্তু যেই আসুক, ইলেকশনে যাই হোক না কেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো বাধাগ্রস্ত হবে না এবং ঠিকই থাকবে। তবে টেম্পোরারিলি যেটা হতে পারে যে গতি আমরা দিতে চেষ্টা করি সেই গতিটা হয়তো সাথে সাথে পাবে না, সময় লাগবে। আমরা চীন সফরের এখানে মালয়েশিয়ার সফরের আরেকটু শেষ করে নিই। সেখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় চলে এসেছে, তাই না, যেগুলো আসার কথা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ব্যবসা বাণিজ্য, তারপরে হলো বিনিয়োগের প্রসঙ্গ। মালয়েশিয়ার কিন্তু বেশ ভালো বিনিয়োগ বাংলাদেশে আছে। আচ্ছা, তারপরে বাংলাদেশের সাথে তাদের যে বিভিন্ন ব্যাপারে যেসব সহযোগিতাগুলো আছে সেগুলো কি কি, মূলত হচ্ছে টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তি ক্ষেত্রে, কি বলে, কারিগরি এবং প্রযুক্তি খাতে, এবং তাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সুতরাং মালয়েশিয়া, আর তাছাড়া মালয়েশিয়া আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য, সেই জন্যে এই রোহিঙ্গা বিষয়ে তারা আমাদেরকে কিছুটা হলেও তো সাহায্য করতে পারবে, এবং এই নিয়েও আলাপ হয়েছে আমাদের দুই প্রধানমন্ত্রীর মধ্যে, যে কিভাবে জিনিসটাকে মালয়েশিয়া সমাধান তো এত তাড়াতাড়ি হবে না, কিন্তু এটা বৈশ্বিক জনমত গড়তে তারা সাহায্য করবে বলে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হয়েছে, তারা সেটা আশ্বস্ত করেছে। এবং তাছাড়া আমাদের দুই দেশের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সহযোগিতা সেটা হচ্ছে, বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জনশক্তি রপ্তানি। সেখানে আমাদের জনশক্তি একটা বেশ বড় আছে, 8 থেকে 10 লাখ লোক সেখানে কাজ করে, এবং তার মধ্যে বেশ কিছু আছে, 2-3 লাখ আছে যারা বেআইনি হয়ে পড়েছে, অবৈধ হয়ে পড়েছে, তাদের ব্যবস্থা করা দরকার, নতুন লোক পাঠানোর দরকার। সুতরাং এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, দুই পক্ষ থেকে অঙ্গীকার হয়েছে যে এগুলো নিয়ে সিরিয়াসলি একসাথে কাজ করবে, সহযোগিতা করবে। কিন্তু আসলে কি হবে সেটা আমাদের দেখতে হবে, সেটা এখনই 1 দিনে 2 দিনে এটা হবে না। আমরা এই যে চীন সফরের একটা পার্টে যাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে আয়োজন, সেটাতে আরেকটা হচ্ছে দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই আসলে আলোচনাটা হবে। তো সেই জায়গাটাতে হচ্ছে যে চীন সফরের সাথে যুক্ত, আমরা জানি যে 2016 সালে
যখন চীনের প্রেসিডেন্ট তিনি শি এখনো জিনপিং এখানে বর্তমান শি এসেছিলেন। জিনপিং এসেছিলেন এবং তখন হচ্ছে $28 বিলিয়ন একটা ইয়ে সব করেছিল, মিলিয়ে হচ্ছে 40 অ্যারাউন্ড 40 সরকারি এবং বেসরকারি বেসরকারি মিলিয়ে। মিলিয়ে $40 বিলিয়ন একটা যে প্রতিশ্রুতি, বিনিয়োগ প্রতিশ্রুতি, এটার মধ্যে অবকাঠামো আছে, বাণিজ্যিক জায়গাগুলো আছে, নানা ধরনের বিনিয়োগ আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত 8 থেকে 9 লাখ। $445 কোটি বেশি আমরা পাইনি। 2023 সালে সর্বশেষ চীনের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তিনি সে সময়কার তিনি জানিয়েছিলেন যে $4.45 বিলিয়ন হচ্ছে ছাড় করা হয়েছে ওটার অধীনে। তো এবার হচ্ছে সেই একই বিনিয়োগের প্রসঙ্গটাও আসবে স্বাভাবিকভাবেই চীনের সাথে, এবং চলমান বিভিন্ন চীনা অর্থায়নে বা সহযোগিতায় চলমান বিভিন্ন অবকাঠামোর প্রসঙ্গও আছে। তো এই জায়গাটাতে আসলে আমরা কি ধরনের জায়গাটাতে পৌঁছতে পারি? আমরা জানি যে সামনে আমাদের ভারতের দিক থেকেও এক ধরনের চ্যালেঞ্জ আছে, বা বৈশ্বিক নানান চ্যালেঞ্জ আছে। চীনের বিআরআইতে আমরা ইনভলভ, সো বিআরআই আবার হচ্ছে ইউএস ব্লকের জায়গা থেকে বা যুক্তরাষ্ট্রের জায়গা থেকে, প্রতিযোগিতামূলক জায়গা থেকে এটাকে বিবেচনা করা হয় চীনকে, বিআরআই এর সাথে অন্তর্ভুক্তিটাকে এক ধরনের এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকমের কূটনৈতিক পশ্চারিংয়ের ব্যাপার। আসলে ওই যে বিআরআই বলি, তারপরে এখন জিডিআই, জিএসআই ইত্যাদি বলা হচ্ছে, এগুলো হলো জিনিসটাকে একটা মুখরোচক দেওয়ার চেষ্টা করা। কিন্তু আসল কথা হলো যে এক্স্যাক্টলি কী কাজ করছি আমরা, কী ধরনের প্রজেক্টস আছে, কত টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে, এইগুলো হলো গুরুত্বপূর্ণ, নাম্বারসগুলো হলো গুরুত্বপূর্ণ। তো সেখানে চীন অনেক এগিয়ে আছে। বাংলাদেশে চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বৈদেশিক বাণিজ্যে, এবং দ্বিতীয় পজিশনে যে আছে তার চেয়ে অনেক বেশি। সুতরাং সেখানে তো গুরুত্ব তো আছেই। তারপরে বিনিয়োগের ব্যাপার আছে, চীন থেকে বিভিন্ন রকমের প্রকল্প ইত্যাদিতে, তারপরে প্রকল্প সহায়তা দেওয়া হয়। তারপরে ওরা আমাদেরকে আমরা যে ব্যবসা বাণিজ্য করি তার জন্য আমাদের তো যথেষ্ট অর্থ নাই, সে অর্থ যোগানও তারাই দেয়। তারপর সেটাকে আমাদের শোধ করতে হয়, ঋণ হিসেবে তারা দেয়। এবং যদিও অনেকে এটা নিয়ে অনেক কথা বলে, কিন্তু তাদের কাছ থেকে বাংলাদেশ যে হারে ঋণ নেয় অ্যাবাউট 3%, তারপরে অন্যান্য মিলে একটু বাড়ে হয়তো, কিন্তু 3% সুদে তাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়, স্বল্প সুদে ঋণ। তো সুতরাং সেগুলো সব কিছুই বাংলাদেশের জন্য যথেষ্ট সুবিধাজনক। এখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তুলনা করলে হবে না, ওয়ার্ল্ড ব্যাংকে 2% দেয় বা আরও কমে দেয়। কিন্তু চীন অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি তাহলে এটা খুব ভালো শর্তে আমরা পাই। তো সুতরাং আমাদেরকে চীন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রয়েছে অনেক দিন ধরে, এবং এরকম থাকবে বহু বছর ধরে। এবং এই সম্ভাবনাটা, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সব সম্ভাবনা অনেক বেশি। সেখানে একটা জিনিস বুঝতে হবে, লোকে ঝট করে বলে ফেলবে যে আমাদের তো ওদের সাথে ব্যবসায় আমাদের ঘাটতি অনেক। কিন্তু সেটা আমাদের চিন্তা করতে হবে যে চীন থেকে আমরা যা জিনিস কিনি, আমদানি করি, সেগুলো আমাদের প্রয়োজন বলে আমদানি করি এক, আর অন্য যে কোনো জায়গা থেকে আমদানি করার চেয়ে চীন থেকে আমদানি করাতে আমরা সহজে পাই, ভালো সহজ শর্তে পাই, কম দামে পাই তার জন্য। এবং ওইগুলো ব্যবহার করে আমরা যে জিনিস তৈরি করি সেগুলো আবার পৃথিবীর অন্যান্য দেশে আমরা রপ্তানি করি। সুতরাং ওই এক দেশ দেখে বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য এটা ব্যালেন্সের কথা, ট্রেড ব্যালেন্সের কথা ওইভাবে চিন্তা করা যায় না। চিন্তা করতে হবে সার্বিকভাবে, আমরা একখান থেকে বেশি কিনবো আর একখানে বেশি বিক্রি করব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কতটুকু কিনি তার চেয়ে কিন্তু এই জায়গাটাতে ট্রেড ডিল যেটা হলো, ইউএস এর সাথে যে ট্রেড ডিলটা হলো, এটা কোনোভাবে সাংঘর্ষিক পজিশন তৈরি করতে পারে কি? এইটা হলো যে ওখানে যেসব লেখা আছে কথা, তাতে কিছু সমস্যা আছে। সেই জন্যই তো আমরা সবাই এটা করছি, সমালোচনা করছি যে ট্রেড ডিলটা ঠিক হয় নাই। তো সুতরাং যেটা ঠিক হয় নাই সেটা মানতে কেউ বাধ্য না। এইটুকু আমরা খারিজও করছি না, মানে আমরা অফিশিয়ালি খারিজ করার যে খুব জরুরি তা না, করবার সময় আমরা এমনভাবে করবো। ওদের সাথে আমাদের 4টা বিভিন্ন ডায়ালগের ব্যবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদেরকে বলবো যে না, এটা আমাদের পক্ষে মানা সম্ভব না, তোমরা যা খুশি করো, তাই না? কারণ ওরা চাপিয়ে দিবে আর আমরা সেটা করবো, এটা ঠিক না। এখানে তবুও আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করে চুক্তি করা উচিত ছিল। এই চুক্তিটা যে ঠিক হয় নাই, যারা করেছেন তারা যে ভুল করেছেন এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তবে এটা নিয়ে বলে তো লাভ নেই। এখন আমাদের যারা চুক্তি করেছেন তারা তো এখনও বর্তমান সরকারেও আছেন, তাহলে আপনি কীভাবে সেটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, সুতরাং সেটা আমাদেরকে এখন তারা যদি তার ভুল বুঝে সেটা কাজ করেন তাহলে ঠিক হবে, নাইলে কিন্তু এটা একটা ভুল হয়েছে, সেটা শুধরাতেই হবে। এবং শুধরানোর সুযোগ আছে, যে কোনো সময় কোনো ভুল জিনিস চেপে রাখতে আর মেনেই নিতে হবে এমন কোনো কথা নাই। শুধরানোর প্রক্রিয়াটা কি? শুধরানোর প্রক্রিয়া আলাপ আলোচনার মাধ্যমে, হ্যাঁ, যে না এইটার মধ্যে এই সমস্যা আছে, এগুলো চেঞ্জ করো, সংশোধন করো, অথবা নতুন চুক্তি করো।
হতে পারে। আর নাম আমরা মানলাম না, কতটুকু কী করবে? এখন তো যেটা বলছিলাম শুরুতেই, আমরা নিজেরা আলাপ করার মধ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আগের মার্কিন যুক্তরাষ্ট্র না, ইচ্ছা করলেই সব কিছু চাপিয়ে দিতে পারে না। আর তারপরে তারা নিজেদের দোষেই বারবার নিজেদের দুর্বলতাগুলোকে ধরিয়ে দিচ্ছে। এই যে এইবারে হরমুজ প্রণালীতে যা ঘটালো তারা, তারপরে তাদের মান সম্মান তো আর থাকার কথা না। তারপরে যদি তারা স্বীকার করে সবার সাথে আবার মিলেমিশে থাকতে চেষ্টা করে তাহলে এক কথা, কিন্তু সেটাও তো সবসময় করে না। আবার এদিকে চুক্তি করছে মিশরের সাথে, আর কি বলে, ইরানের সাথে, আবার ওদিকে ধমক দিচ্ছে না আবার বোমা মারবো। তো সুতরাং এইভাবে তো হয় না। তো কিন্তু তারপরেও ওটা তো আমাদের সমস্যা না হলেও সারা বিশ্বের সমস্যা। সবারই আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ এখন আজকে ইরানের সাথে খারাপ ব্যবহার করবে, কালকে আমার সাথে খারাপ ব্যবহার। সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। যেখানে যেখানে আমাদের স্বার্থগুলো মিলে যায়, সেই স্বার্থে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। সেই জিনিসটা আমরা যাতে করতে পারি। ভুল যদি করে থাকি আমরা, যে চুক্তির কথা বলছেন, আমি একেবারে আপনার সাথে একমত, সবাই বলছে এটা ভুল। সুতরাং আমাদেরকে এটা নিশ্চয়ই পুনরায় বিবেচনা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে হবে এটা, এই ডিল আমরা উই ক্যানট সেল ইট ইন বাংলাদেশ। সুতরাং আমাদেরকে এটাকে রিভিজিট করতে হবে, নতুন করে আলাপ আলোচনা করতে হবে। আর যদি আলাপ আলোচনা করতে নাও চাও, আমরা জাস্ট উইল পুট ইট অন দি শেলফ, এটা আমরা করবো না। তোমরা নতুন কিছু ঢাকায় এই অবস্থানটা নিতে পারে। হ্যাঁ, কিন্তু সেটার জন্য যেমন আমরা বলি ভারতের সাথে কিছু চুক্তি হলে বলি নত জানু, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করলে সেটা আমাদের জানু একেবারে সোজা হয়ে গেল। সেটা তো না, আসলে আমাদের জাতীয় স্বার্থ দেখে সবসময় কাজ করতে হবে। এখন কারো সময় কখনো কারোর সাথে একটু নরম হতে হবে, কখনো শক্ত হতে হবে, যখন শক্ত হওয়ার প্রয়োজন শক্ত হতে হবে, কিন্তু একেবারে কখনো নরম হব না, এটাও ঠিক না। তো সেরকম যেমন চীনের সাথে সুবিধা হলো কি, চীন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সহজে হস্তক্ষেপ করে না, সাধারণত করে না, হয়তো খুব রেয়ার দু একটা। চীন সম্পর্কে অবশ্য বলা হয় যে ঋণের ফাঁদের কথা বলা হয়। না, এটা ঋণের ফাঁদ, এটা একটা ধরনের মিথ। কারণ ঋণের ফাঁদে আপনি কেন পড়বেন? আপনি যদি আপনার হোমওয়ার্ক ঠিক মতন করেন, বাংলাদেশ তো 3% সুদে ওখান থেকে নেয়। ওরা যদি কি বলে, শ্রীলঙ্কা যদি 7-8% সুদে নেয় তারপরে, এবং সেটা এমন একটা প্রজেক্ট করে যেখান থেকে তাদের টাকা পয়সা আসবে না, তাদের নিজেদের স্বার্থে করেছে, তাকে পকেটে পয়সা ভরা বা অন্য কোনো স্বার্থে করেছে, তো তারপরে এখন তারা বিপদে পড়েছে। এটার জন্য চীনকে দোষ দিয়ে তো লাভ নেই। আচ্ছা, শ্রীলঙ্কা প্রসঙ্গ যেহেতু হলো, আমি একটু আসবো, আমি এই জায়গাটা একটু শেষ করে যাই। তিস্তা মহাপরিকল্পনা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বহু বছর ধরে এটা নিয়ে আলোচনা, আমাদের চাওয়া, তাদের আশ্বাস, এবং শেষ পর্যন্ত না হওয়া। এখন তিস্তা মহাপরিকল্পনার ক্ষেত্রে চীনের এক ধরনের সম্পৃক্ততা বা এই জায়গায় এক ধরনের সহায়তার প্রসঙ্গ আসে বারবার ঘুরে ফিরে। এই জায়গাটাকে আপনি কি মনে করেন? চীনকে এইটা শেষ পর্যন্ত হয়তো চীনকে দিয়েই আমরা করব। আগের সরকারও তো সেইভাবে, যে সরকারকে আমরা বলি ভারতের কাছে নত জন্য, তারাই তো চীনের কাছে গিয়েছিল, যারা চীনকে নিয়ে আসছে। সুতরাং এটা আগের সরকার যত দোষী ধরি কতগুলো ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তারা কিন্তু অনেক সাফল্য দেখেছে, ভালো কাজ করেছে। সেইটা আমরা ভুলে যাওয়া না, সেইগুলোকে আবার ঠিক রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সব কিছু বাতিল করতে চেষ্টা না করাই ভালো। আর এই যে যেমন আমার ধারণা তিস্তা বাদ সেই চীনকে দিয়ে করা হবে, কারণ তার মতন এত অভিজ্ঞ নাই। আর যারা ওইটাকে একটা কি বলে, যে আমাদের পক্ষে অ্যাফোর্ডেবল একটা ইয়েতে করতে পারবে। কারণ এখন আমরা নেদারল্যান্ডসকে নিয়ে এসে করতে পারি বা নরওয়েকে এনে করতে পারি, কিন্তু তাতে অনেক খরচপত্র বেড়ে যেতে পারে। সেই জন্য আমাদের সেইভাবে চিন্তাভাবনা করে করতে হবে। কিন্তু একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো যে ভারতের সাথে শত্রুতা করে কিন্তু আমরা খুব সুবিধা করতে পারবো না। এটা করার চেষ্টা করাই উচিত না। আমাদের ভারতের সাথে সুসম্পর্ক রেখেই সব কিছু করতে হবে। এমন কিছু আমরা করবো না যেটা ভারতের কোনো ক্ষতি হয়। এবং যাই কিছু করবো, এই তিস্তা হোক, পদ্মা বা গাঞ্জেস ব্যারেজ হোক, যেটাই হয়, সব কিছুই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে করতে হবে। মানে যথেষ্ট স্বচ্ছতা থাকতে হবে। দরকার হলে ভারতকে নিয়ে এসে দেখাতে হবে, দেখো কী করছে, আলোচনা আনতে হবে। এবং তিস্তা ব্যারেজ করি, তিস্তার মহাপরিকল্পনা করি, আর পদ্মা ব্যারেজ করি, পানিটা আসতেছে কোথার থেকে, সেইটার হিসাব যদি ঠিক না মিলাইতে পারি আমরা, তাহলে আমরা তো যতই পরিকল্পনা করি ওয়েস্টেজ হবে। তো সুতরাং আমাদের কোনো না কোনোভাবে ভারতের সাথে এগুলোর একটা করতে হবে, সমন্বয় থাকতে হবে। সুতরাং খালি গায়ের জোরে একটা কিছু বলে ফেললাম সেটা ঠিক না। আমাদের বুঝে শুনে
সতর্কতার সাথে কাজ সম্পর্ক করতে ঠিক হবে। রাখার কথা বললেন, এই জায়গাটাতে ভারতের সঙ্গে যে অস্বস্তি বা স্বস্তি বা আপনি বললেন কূটনৈতিক পশ্চারের কথা বললেন, কিন্তু আমরা সম্প্রতি দেখেছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান দিল্লিতে তিনি এক ধরনের, এবং এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে ব্যাপক আলোচনা, social এখানে platform-এ এখানে ব্যাপক ভারতকেও যেমন উত্তেজনা। আমরা দোষ দিতে পারি, কিন্তু আমাদের নিজেদের এই তো জায়গাটাতে আসলে করণীয় কি ছিল? এই জিনিসটা আলোচনা না করাই সবচেয়ে ভালো। কিন্তু এখানে হলো একটা ব্ল্যাকলিস্টেড একটা পাসপোর্ট, সেই পাসপোর্ট নিয়ে উনি যাবেন কেন? উনি সরকারের একজন প্রতিমন্ত্রী পর্যায়ের লোক, উনি কেন ওই পাসপোর্ট নিয়ে যাবেন? ওখানে গেলেই তো পট করে পাসপোর্ট দিলেই সাথে সাথে তো তাদের রেকর্ডে এটা দেখাবে যে হিজ পার্সন অন ওয়াচ লিস্ট। তখন তারা ইয়ে করবে, যে কোনো দেশে গেলেই সেইভাবে ইয়ে করবে, যতই বলা হোক যে না উনি এখন উনি ইয়ে কী বলে সরকারের মন্ত্রী, তারপরে তো ক্লারিফিকেশন তো দরকার আছে। যখনই একটা ব্ল্যাকলিস্টেড পাসপোর্ট সামনে আসবে তখন তারা সেটা খুঁজে দেখবে না? তো সেইখানে সেইটুকু পর্যন্ত আমাদের দোষ আছে। আর ওরাও আরেকটু সহনশীল হতে পারতো, আরও এক্সপ্লেইন করার সাথে সাথে জিনিসটা বুঝে নিয়ে কাজটা সহজ করতে পারতো, সেটাও তারা করে নাই। এখানে হতে পারে যে তাদের মধ্যে, তাদের ওখানে যারা হ্যান্ডেল করছিল তাদের মাথায় ছিল যে একটু রগড়ায় দেই। কিন্তু এটা কি কূটনৈতিক ভাষায় কোনো বার্তা হিসেবে দেখবেন যে আমি ভারত এটাকে এই যে বিচ্ছিন্ন ঘটনা, নমনীয় আমি হতে আমি পারতো কিন্তু হলো না? এখন আমাদের সম্পর্কটা খুব ভালো নাই, এটা তো আমরা সবাই স্বীকার করি। সুতরাং সেটা সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা সুযোগ পেয়েছে দিল আরেকটা রগড়া নয়, তাই না? কিন্তু আমরা যদি সঠিকভাবে আমাদের সম্পর্কটা পরিচালনা করি, তাদের সাথে এই সমস্ত কিছু সত্ত্বেও যদি আমরা উদ্যোগ নেই, আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি, তাহলে কিছুটা তো আমরা এর চেয়ে ভালো অর্জন করতে পারবো বলে আমি আশা করি। যে অন্তত চেষ্টা তো করতে হবে, চেষ্টা ছেড়ে দিলে হবে না। এই আলাপটা বারবার উঠছে বা সোশ্যাল প্ল্যাটফর্মে বলি বা মিডিয়াতে বলি, যেই আঙ্গিকে আলোচনাটা হচ্ছে সেটা হলো যে যেই সময়টাতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো এবং তারপর হচ্ছে সীমান্ত ধরে এক ধরনের পুশিনের ক্রাইসিস তৈরি হলো, এবং ঠিক কাছাকাছি সময় হচ্ছে এই একটু ধৈর্য ধরলে এটা পার হয়ে যাবে। সেই ধৈর্যটা আমাদেরকে ধরতে হবে এবং উদ্যোগটা আমাদের পক্ষ থেকেই নিতে হবে। যেহেতু আমি একটা কথা বলি, আলাপ আলোচনার উদ্যোগ সব কিছু আলাদা আলাদা করে, একটা হলো যে হায়েস্ট লেভেলে দেখা সাক্ষাৎ করা, যেটা আমরা আশা করছি যে হয়তো জুলাইতে হবে, কাগজপত্রে লিখছে এরকম। আগে হতে পারতো যদি ভারত আর একটু ইয়ে হতো, কিন্তু এখন আমাদেরকেই উদ্যোগ নিতে হবে এই কারণে যে আমাদের সহ্য ক্ষমতা কম, ছোট দেশ তো, ভারতের সহ্য ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, সুতরাং ভারত যাই করবে আমরা সেটাই করতে থাকবো, তাইলে কিন্তু হবে না। আমাদেরকে কখনো কখনো একটু এগিয়ে যেতেই হবে। সেই আগানোটা যদি আমরা না যাই, ক্ষতিটা আমাদের বেশি। মানে প্রথম পদক্ষেপটা কখনো কখনো আমাদেরকে নিতে হবে, কখনো কখনো না। এটা এখন যেহেতু ভালো না অবস্থাটা, আমাদের পারস্পরিক যে অবস্থান সেটা যদি বিবেচনা করি, যে আমরা ভারতের দ্বারা চতুষ্পার্শ্বে আমরা বেষ্টিত, কারণ বঙ্গোপসাগরও তো তাদেরই প্রভাব বলা হয়। সেখানে ইচ্ছা করলে যে কোনো সময় তারা আমাদেরকে নানান রকমের কষ্ট দিতে পারে। সুতরাং চতুর্দিকেই তারা, আর আমরা তাদের পেটের ভেতরে অবস্থান করছি। সেইখানে যদি আমরা ইয়ে করি যে আমাদের নিরাপত্তা পুরোপুরি প্রতি মুহূর্ত তাদের উপর নির্ভর করছে, তাদের সাথে সুসম্পর্কের উপর নির্ভর করছে, তারা ইচ্ছা করলে আমাদেরকে নানান রকমের কষ্টে ফেলতে পারে। আবার এটাও ঠিক যে আমরা যে অবস্থানে আছি সেখানে আমাদের এখানে অশান্তি হলে তারাও শান্তিতে বাস করতে পারবে না। সুতরাং পরস্পর সেই জিনিসটা যদি পরস্পর বুঝতে পারি, আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সামনে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে, এবং আমাদের কাছ থেকে তারা, এই তো পশ্চিমবঙ্গের অর্থনীতির 40% নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল, এরকম কোথায় যেন একটা পড়তেছিলাম। তো সেরকম যদি হয় তাহলে তাদেরও তো স্বার্থ আছে, তাই না? সুতরাং সেইগুলো আলাপ আলোচনার মাধ্যমে সামনে চলে আসে, সেই চেষ্টাটাই করা উচিত, সেই উদ্যোগটা নেওয়া উচিত। আমাদের কিছুটা হলেও যেসব জিনিসগুলো পছন্দনীয় নয় আমাদের, সেগুলোকে একটু ইগনোর করতে হবে, ওদিকে না তাকিয়ে অন্য কিভাবে ওইখান থেকে ওটাকে বাইপাস করে যাওয়া যায় কিভাবে, এই অপছন্দের জায়গাটাকে ইগনোর করা বা আমরা একটু এগিয়ে যাওয়া। আপনি যেটা বললেন যে সহন ক্ষমতার জায়গায়, যেহেতু বাংলাদেশ তুলনামূলক অর্থনৈতিকভাবে বা হচ্ছে আকারের দিক থেকেও ছোট এবং চারপাশে ভারতের পরিবেশ, ওই জিনিসটাই হলো বেশি, আকারে ছোট হলেও যদি আমাদের অন্য এক্সিট থাকতো, অন্য জায়গা দিয়ে বাইরে, তাহলে ওরকম হতো না। কিন্তু আমার তো মিয়ানমারের সাথেও আমার সম্পর্ক খুব খারাপ। তো সুতরাং আপনি যেভাবেই হোক ভারতের সাথে সম্পর্ক ভালো করলে অনেক দিক থেকে লাভ। কিন্তু আমরা যদি ভালো করতে যাই তখন ওই যে নতজানু শব্দটা তো চলে আসে বারবার করে, এবং এটা বাংলাদেশের রাজনীতির রিলেটিভ টার্ম। নতজানুটা একটা রিলেটিভ টার্ম। আমি তার সাথে নরম ভাষায় কথা বললে যে নতজানু হয়ে গেলাম তা না। এই একটা জিনিস বলেন, নতজানু ঠিক আছে বললাম আমরা, চীনের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি এগিয়েছে কোন সময়, সেটা চিন্তা করবেন আপনি। যে
এর আগের যে সরকার ছিল সেই সময় চীনের সাথে সম্পর্ক যত হয়ে গেছে, অন্য কোনো অন্য সময় তা কোনো হয় নাই। সময়, জি। তো সেটা কি তখন আমরা তো তখন তো নত জনসম্পর্ক ছিলাম ভারতের সাথে। ভারতকে কি দিয়েছি আমরা? ভারত আমাদেরকে কি দিয়েছে? হিসাব যদি করতে যাই, কিন্তু কথায় আমরা অনেক সময় হয়তো দেখিয়েছি আমরা তাদের প্রতি একটা এক ধরনের অতিরিক্ত শ্রদ্ধা ভক্তি দেখিয়েছি, এটা হইতে পারে। কিন্তু তার মানে যে আগের সরকারের পররাষ্ট্রনীতিতে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা প্রমাণ করার মতন কিছুও কেউ দেখাতে পেরেছে? আগের সরকারের অভ্যন্তরীণ নীতিতে অনেক দোষ ছিল। রাজনীতিতে তারা, এই যে লোকে ফ্যাসিস্ট বলছে তাদেরকে, এমনি এমনি তো আর বলছে না, নিশ্চয়ই তাদের অনেক দোষ ছিল। কিন্তু পররাষ্ট্রনীতিতে তারা ওই সময়ে আমাদের সবার সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, চীনের সাথে, জাপানের সাথে, রাশিয়ার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল শেষের 2 বছর ছাড়া। তো সুতরাং আপনি ওইভাবে বলা যায় না। সরকারের যতই দোষ থাকুক, তারা কিন্তু পররাষ্ট্রনীতিটা ভালোই চালিয়েছিল, এবং বর্তমান সরকারও ওই ধরনের যদি ইয়ে করতে থাকে, আমি মনে করবো যে তারাও ভালোই করবে। আমি একদম শেষ দিকে, যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফরে আছেন, চীন সম্পর্কে একটা কথা বলে আমি সেটা বলবো। আপনি শ্রীলঙ্কার প্রসঙ্গটা উঠে এসেছে আলোচনার মধ্যেই। শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছি যে শ্রীলঙ্কা যখন চীনের দিকে বেশি ঝুঁকে গেল, তারপর শ্রীলঙ্কা একটা ওলটপালট, নেপালের ক্ষেত্রেও এক ধরনের বিষয়। এবং আমরা দেখেছি যে 2024-এর 8 থেকে 10 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেজিং সফর করলেন, তারপর অর্থাৎ চীন ইফেক্ট, চায়না ইফেক্ট বলে একটা কথা খুব কিন্তু পপুলার হলো, খুব একটা আলোচনা হলো যে একটা কথা আমাকে ঘুরে এলে বলেন, যেন সরকার পতন হয়ে সেটা এটা ওইরকম না। এটা আমাদের নিজেদের ভুল চীনের উপরে চাপাই দেওয়ার তো কোনো মানে নাই। হ্যাঁ, যে শ্রীলঙ্কার চীনের সাথে কোনো ধরনের ওই যে ভূরাজনৈতিক যেই কিছুটা তো আছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন, যখন তারা চীনের সাথে বেশি ইয়ে করতে শুরু করলো, তখন ভারত তাদেরকে কষ্টে ফেলেছে, তখন তারা আবার তাদের নীতি চেঞ্জ করে ব্যালেন্স করার চেষ্টা করেছে, এটা তো আমরা দেখতে পেয়েছি, তাই না? এবং সেইটাই হলো খেয়াল রাখতে হবে যে বেশি এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যাবে না। কিন্তু ওটা কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই যে এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে থাকতে হবে আমার। সবার সাথে আমার সম্পর্কটা হবে, চীনের সাথে হোক, ভারতের সাথে হোক, রাশিয়ার সাথে, জাপান, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশ, টার্কি, সবার সাথে হবে আমার জাতীয় স্বার্থের ভিত্তিতে, এবং একটা অটোনোমাস সম্পর্ক, একজনের সম্পর্কে দ্বারা আরেকজনের সম্পর্ক যাতে সম্পর্ক যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না হয়। ইতিবাচক প্রভাবিত হলে কোনো ক্ষতি নাই, কিন্তু নেতিবাচক প্রভাব যাতে না আসে একজনের সম্পর্ক আরেকজনের সাথে সম্পর্কে। তো সেইগুলো খেয়াল রেখে আমরা যদি কাজ করি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, যেই নীতি সেই 90-এর দশক থেকে চলে আসছে, সেইটাকে আমরা যদি ঠিক মতন ফলো করি, তাহলে আমাদের এই নীতি তো ইদানিংকালে, বিশেষত অন্তর্বর্তী সরকারের পিরিয়ড থেকে কিন্তু এইটাকে এক ধরনের প্রশ্নের মধ্যে, অন্তর্বর্তী সরকার তো সরকারই ছিল না এক কথা, এবং তাদের কোনো নীতি ছিল না। তো তাদের ওই জন্য আলাপ করা, তারা এখন তো তারা রাস্তাঘাটেও তাদেরকে দেখা যায় না, রাস্তাঘাটের মধ্য দিয়ে তো একটা সরকার প্রতিষ্ঠিত সেটা হয়েছে। কিন্তু তারপরে তারা কি করেছে? তারপরে তাদের কাজের মধ্যে একটা জিনিসই হচ্ছে, দুটো জিনিস হতে পারে, যে যাকে ফ্যাসিস্ট বলে সবাই চিনেছে তাকে বিদায় করেছে, আর একটা তাড়াতাড়ি একটা ইলেকশন করে নতুন সরকারের কাছে হস্তান্তর করেছে। মাঝখানের সময়টা মনে রাখার মতন সময় নয়, সেটা আমি মনে করি আর কি। তারা কোনো রকমের কোনো অবদান রাখে নাই, এক্সেপ্ট কন্ডাক্টিং দি ইলেকশন। শুধুমাত্র ইলেকশনটাই তাদের, তাছাড়া তারা সেরকম কিছু মনে রাখার মতন কিছু করে না। কিন্তু একটা চাপ তো আছে যে এই যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই জায়গা থেকে এক ধরনের প্রতিরক্ষা খাতকে পুনরুজ্জীবিত করে, আরো বড় করে, বৃহৎ করে সামরিক সক্ষমতা বাড়ানো, এইগুলো এখানে আমাদের নিজেদের চিন্তা করতে হবে। এখানে একটা, আমি মনে করি যে আমাদের সামরিক শক্তির উপর অতিরিক্ত গুরুত্ব দিয়ে যে খুব লাভ আছে, এটা আগে আমাদেরকে গবেষণা করে বের করতে হবে। আসলে কি আমার লাভ আছে? আমি যতই শক্তি গ্রহণ করি, আমি কি ভারতের সাথে যুদ্ধ করবার জন্য ওইগুলো করব? ভারতের সাথে যুদ্ধ করারটাকে ওই প্রস্তুতিতে যদি থাকি আমি সারাক্ষণ, তাহলে তো অন্য কাজ কিছু করতে পারবো না। আমাকে বুঝতে হবে যে ভারতের সাথে আমার যুদ্ধ করা চলবে না, যুদ্ধ হবে না। সেইভাবে আমার নীতি সাজাইতে হবে, যাতে ভারতের সাথে সুসম্পর্ক থাকে, আমাকে রোজ রোজ বর্ডারের দিকে পিছ ফিরে তাকাতে না হয়। তো সেটা যদি না করতে পারি, তাহলে আমার সমস্ত চেষ্টাই বৃথা হবে। অভ্যন্তরীণ যা কিছু করতে চাই সেগুলো অর্জন করতে পারবো না। সরকারের দিক নিয়ে, সরকার কী লক্ষ্যে যাচ্ছেন সেটাও, তাদের যদি অর্থনৈতিক উন্নয়নের কোনো লক্ষ্য থাকে, সেগুলো সঠিকভাবে করতে পারবেন না। অন্যান্য দেশও তখন একটা জিনিস কি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক না থাকে, অন্যরাও তো আমাকে বিশ্বাস করবে না। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আমরা
এই যে প্রধানমন্ত্রীর চীন সফর এবং এই চীন সফরকে ঘিরে যে প্রথম ভারত না চীন, কিন্তু প্রধানমন্ত্রী গেলেন মালয়েশিয়া, সেখান থেকে চীন, এবং তারপরে তার সফরসূচি কি দাঁড়ায় সেটা আমরা অপেক্ষা করব। কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা যে এটার মধ্য দিয়ে চীন না ভারত, এই ধরনের একটা আলোচনা কিন্তু সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন পর্যায়ে চলছে। তো এই আলোচনাটা আসলে কতটুকু যৌক্তিক, বা এই জায়গাটাতে মুন্সি ফয়েজ আহমেদ বললেন যে তিনি তার বিভিন্ন অভিজ্ঞতা এবং সেটা তুলে ধরে তিনি জানালেন যে আসলে এইটা তেমন কোনো সংকট হবে না যদি আমরা মেনটেন করতে পারি। ভারত এবং চীন উভয়কে আসলে আমাদের লাগবে, এবং তিনি গুরুত্ব দিলেন হচ্ছে, জোর দিলেন একটি কথার উপরে, যেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল জায়গা, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এবং বললেন যে ভারতের সঙ্গে আসলে যুদ্ধংদেহী অবস্থানের বদলে এক ধরনের আলোচনার টেবিলে বসে সেটার মীমাংসা করাটা বেশি জরুরি। একই কথা চীনের ক্ষেত্রেও খাটে, বা অন্য যে কোনো দেশের সঙ্গেই আসলে সুসম্পর্ক বজায় রেখে যতটুকু জাতীয় স্বার্থে যতটুকু অর্জন করা যায় এখানে সেটার একটু আমি উপরেই- করতে চাই, সেটা হচ্ছে যে জি ভারতের সাথে আমাদের যে অবস্থান সেটা একেবারেই আলাদা। অন্য কোনো দেশের সাথে সেই অবস্থানের ব্যাপার নাই, তার ফলে ওইটা একদম তুলনাই করা যায় না। অন্য দেশের সাথে আমাদের নিরাপত্তা সরাসরি অন্য দেশের সাথে ওইভাবে জড়িত না। জড়িত না। ভারতের সাথে আমাদের নিরাপত্তা দৈনিক প্রতি মিনিটে মিনিটে জড়িত, সুতরাং আলাদা একটা বিশেষভাবে সমীকরণ আছে ওখানে। সেইভাবেই আমাকে চিন্তা করতে হবে, এবং ভারতের সাথে যুদ্ধ করবার চিন্তা না করে ভারতের সাথে মৈত্রী কিভাবে করা যায়, তার সাথে বন্ধুত্ব কিভাবে করা যায়, এবং সেই বন্ধুত্বটা ভালো করে করলে অন্যরাও আমাদের ব্যাপারে আরও বেশি আগ্রহী হবে। ধন্যবাদ। ভারতের সঙ্গে যুদ্ধ নয়, মৈত্রীটাই বেশি দরকার, এবং এই মৈত্রী যদি গড়ে তোলা যায় তাহলে অন্য দেশও আগ্রহী হবে মৈত্রী গড়ার ক্ষেত্রে, না হলে সন্দেহ তৈরি হবে। আপনারা কি মনে করেন জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।